স্যার, রক্তের ফোঁটা কি করে স্যার? আরে ভাই, তুমি জানো না, এই রক্তের ছিটেই আমাদের বলে দেবে যে গুলি কত দূর থেকে চলেছে আর কোন অ্যাঙ্গেল থেকে চলেছে। আর রক্তের ছিটেও আমাদের কিছু বলছে। 1 মিনিট তুমি এখানে দাঁড়িয়ে থাকো তো। পঙ্কজ, তুমি একটু নিচু হও তো। তার মানে গুলি 23 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে চলেছিল। পঙ্কজ, ওই দিন ওই কিডন্যাপারের উপর একটা নয়, 2টো গুলি চলেছিল। একটা দয়ার বন্দুক থেকে আর একটা অন্য কারো বন্দুক থেকে। স্যার, কিন্তু আমরা তো গুলি একটাই পেয়েছি, তাহলে দ্বিতীয় গুলি কোথা থেকে এলো? ওই দ্বিতীয় গুলিটাই তো আমাদের খুঁজতে হবে। ওই কিডন্যাপারের এখানে গুলি লেগেছিল, ও এখানে পড়েছিল, আর পুতুলটা এইখানে পড়ে। তার মানে দ্বিতীয় গুলিটা যেটা পায়ে লাগার কথা ছিল সেটা এখানেই কোথাও রয়েছে। পঙ্কজ, তুমি একটা কাজ করো, আমি ওই দ্বিতীয় গুলিটা খুঁজছি, ততক্ষণ তুমি খোঁজ নিয়ে দেখো যে ওই দিন যে গুলিটা চলেছিল সেদিন এই কন্টেনার ইয়ার্ডে কেউ এসেছিল ঠিক কিনা। আছে, স্যার। মিস্টার সুপারভাইজার, আপনি একটু উপরে আসবেন। এটাকে হোল্ড কর। এইভাবে মারতে হয় পাঞ্চ। বেরো। নমস্কার। নমস্কার। হ্যাঁ, তো বলুন, বলুন কি কাজ? কিছু জানার ছিল। যদি না দিই? কিভাবে আদায় করতে হয় আমরা জানি সেটা। জানেন, আমরা হচ্ছে বক্সার, আর আমাদের হারাতে গেলে আপনাকে একটু শক্তিশালী হতে হবে। মহাশয়, এনাকে এত হালকা ভাববেন না, এনার গায়ে অনেক শক্তি। আপনার মতন 4-4টে পালোয়ানকে এক তুড়িতে উড়িয়ে দিতে পারেন না। ব্যাস, একটা পাঞ্চ, একটা পাঞ্চে এই মেয়েটা পুরো ধরাশায়ী হয়ে যাবে। সেটা তো পাঞ্চ মেরেই বোঝা যাবে, তাই না? যদি সাহস থাকে ময়দানে এসো। আমার ময়দানে যাবার কোনো দরকার নেই। তোমার জন্য আমার যে কোনো ছেলে যথেষ্ট। আর যদি তুমি জিতে যাও, তুমি যা জানতে চাইছো আমি তোমাকে বলে দেব। এর সাথে ফাইট করব। দেখলেন? খুব ভালো ফাইট করতে পারো,
কোথা থেকে শিখলে এত ভালো ফাইট? শিখেছি কোথাও। এবার যেটা জিজ্ঞেস করব সেটার উত্তর দাও। এনাকে চেনেন? আরে, এ মারা গেছে? হ্যাঁ, কেউ খুন করেছে ওকে। ওর নাম স্যান্ডি। আমি ওকে ট্রেনিং দিয়েছিলাম। এই স্যান্ডির অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার তো হবে। ঘরটায় খুব ভালো করে খুঁজে দেখো, আনাচে কানাচে ভালো করে দেখো যেখানে বাচ্চাটাকে লুকিয়ে রাখতে পারে। স্যার, হ্যাঁ পুরবি। স্যার এই দেখুন, কাবার্ডে ফটো লাগানো রয়েছে। মাই গড, এ তো মিলির ফটো। আয়ুষীর কেয়ারটেকার। এর ফটো এখানে এলো কি করে? এটার একটাই কারণ হতে পারে, এই মিলি ওই কিডন্যাপারকে চিনতো। হ্যাঁ স্যার, আর আমাদের সামনে এমন নাটক করছিল যেন বাচ্চা হারিয়ে যাওয়ায় সব থেকে বেশি দুঃখ ওরই হচ্ছে। আয়ুষী, ওই মিলির সঙ্গে দেখা করতে হবে। হয়তো ওর কাছেই আয়ুষীর ব্যাপারে সব জানা যাবে। সুরাজ, সুরাজ, আমি তো সিআইডি লোকেদের সম্মান করি, কারণ আমার ছেলেও খুব বড় একজন অফিসার ছিল। ওকে 26শে নভেম্বর গুলি করে মেরেছে। ওর মা ডিপ্রেশনে চলে যায়। ওকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে ওর ছেলে আর এ জগতে নেই। সেই শোকে ও দুবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু তৃতীয়বার ওকে আর আমিও বাঁচাতে পারিনি। বেচারা সুরাজ বেকার বেকার মরে গেল এর চক্করে। স্যার, আমার মেয়ের ব্যাপারে কোনো খবর পাওয়া গেল? কোথায় আছে আমার মেয়ে? দেখুন, আপনার আয়ুষী যেখানেই থাকুক না কেন খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, কারণ কিডন্যাপারের ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পেরেছি। স্যার, কে ওই কিডন্যাপার? প্লিজ বলুন, আমি ওকে ছাড়বো না। তাহলে জিজ্ঞেস করুন না মিলিকে, ও সব জানে। কি মিলে, কে কিডন্যাপার আর কার কাছে আয়ুষী আছে সবকিছু ও জানে, জিজ্ঞেস করুন। স্যান্ডিকে তো চেনো তুমি, তোমারই বলাতে স্যান্ডি এর মেয়েকে অপহরণ করেছে। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি। কোথায় আমার মেয়ে? হ্যাঁ, কোথায় লুকিয়ে রেখেছিস আমার মেয়েকে? বল
বল কোথায় আমার মেয়ে? ম্যাডাম আমি সত্যি বলছি, আমি আমি দিব্যি বলছি, আমি তো শুধুমাত্র স্যান্ডিকেই চিনি। আপনার মেয়েকে কিডন্যাপ করাতে আমার কোনো রকমের হাত নেই, আমি সত্যি বলছি। মিলি দেবী, আপনার কি মনে হয় আমরা সিআইডির লোকেরা ঘাসে মুখ দিয়ে চলি? আপনি স্যান্ডিকে চেনেন যেখানে, তার মানে আপনি এটাও জানেন যে আয়ুষীকে কোথায় কিভাবে রাখা হয়েছে, তাই না? তাড়াতাড়ি বলুন। স্যার আমি সত্যি বলছি, ওই স্যান্ডি আমার চারপাশে সবসময় ঘুরে বেড়াতো। ওর মিথ্যে ভালোবাসাটাকে আমি সত্যি ভেবেছিলাম। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি মিথ্যে না। বলছে। আরে কিছু তো জানেন আপনি, বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রাখতে পারে ওরা? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। স্যার ওই দিন থেকে আজ পর্যন্ত একটাও কন্টেনার বাইরে কোথাও যায়নি, কিন্তু স্যার এই এরিয়ার মধ্যেই আমরা কন্টেনারগুলো এদিক থেকে ওদিক করেছি। আচ্ছা একটা কথা বলো, এই যে এই এরিয়াতে যতগুলো কন্টেনার আছে এই পর্যন্ত, এইগুলোকে এদিক ওদিক করা হয়েছিল? হতে পারে স্যার। আচ্ছা এই কন্টেনারগুলো যখন নিয়ে গিয়েছিলে কোথায় নিয়ে গেছো, কোথায় রেখেছো মনে আছে? স্যার সেভাবে তো মনে নেই, কিন্তু এই এরিয়ার মধ্যে কন্টেনারগুলো এদিক থেকে ওদিক করেছিলাম। আপনি চাইলে চেক করে নিতে পারেন। চেক তো করতেই হবে। এ হলো রেডিও, জেলের সমস্ত খবরের কাছে আছে। যদি তুমি কিছু জানতে চাও তাহলে এর সঙ্গে কথা বলো, কিন্তু একটা কথা মনে রেখো, একে কখনোই বিশ্বাস করো না, কারণ এ যখন তখন দল বদল করে। কোনো সাহায্য করব ভাই? পেঁয়াজ কাটো, কাটতে পারো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, কাটছি কাটছি। আচ্ছা শরীরটা তো তোমার খুব সলিড, জিম টিম করো নাকি? হ্যাঁ হ্যাঁ, আগে তো জিমে যেতাম, কিন্তু এখন আর যাওয়া হয় না। ভালো হয়েছে ছেড়ে দিয়েছো। নাম কি তোমার? আমার নাম হলো রেডিও। রেডিও? এটা কিরকম নাম? আমি খুব বকবক করি না, তাই সবাই আমাকে আদর করে রেডিও ডাকে। ও, পুরো জেলে ছোট বড় সমস্ত খবর আছে আমার কাছে। মানে সব মিলিয়ে তুমি জেলের খোঁচড়। হ্যাঁ। আচ্ছা খোঁচড় বাবু, এটা বলো যে সুরজকে কে মেরেছে? কি হলো? তুমি তো এই জেলের সব থেকে বড় খোঁচড়, এটাও জানো না? হ্যাঁ, রেডিও নাম আমার। হাহ। চলো এটা বলো যে প্রমোদকে কে মেরেছে? জানো না? আরে কি ধরনের খোঁচড় তুমি ভাই, ছিঁচকে একদম। কিসের খোঁচড় তুমি? হ্যাঁ, আরে বাবা এটা তো জানো যে প্রমোদ যখন খুন হয়েছিল তখন ও কি কাজ করছিল? ও তো জানি ঝুড়ি বানাতো। ঝুড়ি বানাতো? হ্যাঁ। আর এই ঝুড়ি বানানোর কাজে ওর সঙ্গে কে কে ছিল বলো? বলরাজ, সানি, সুরজ আর কল্পেশ। সুরজও ছিল? হ্যাঁ। এই সানি, কল্পেশ আর বলরাজ এই সময় জেলে কি কাজ করছে? এই লোকগুলো ওই যে ফার্নিচার তার কারখানায় কাজ করে। হ্যাঁ, তুমি কি ওদের সাথে দেখা করবে? হ্যাঁ চলো দেখা করি। চলো চলো, তাড়াতাড়ি হাত চালাও, এখন অনেক রান্না বাকি আছে। হ্যাঁ করছি তো, এই তো তখন থেকে বিরক্ত করছে আমায়। আমি কোনো উপায় বার করছি।
কিছু জানতে পারলে? কে মেরেছে সুরাজ আর প্রমোদকে? তোমার জিজ্ঞাসা করার ধরন দেখে তো মনে হচ্ছে তুমি জানো কে সে, যে ওদের দুজনকে মেরেছে। হ্যাঁ, কারা ওরা? হিতেন আর আকাশ। এত তাড়াতাড়ি বলে দিল? কিচেনে তো ভুলভাল বকছিল। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে এই রেডিওর। সকালে আমি যখন তোমাকে জিজ্ঞাসা করলাম তখন তুমি আমায় কেন বলোনি? রহস্যের ব্যাপার এত তাড়াতাড়ি বলতে নেই। আর আমার তো এটাও জানা আছে যে ওই শক্তিশালী লোকটা আসলে কে, যাকে ওই দুজন মারার কথা আলোচনা করছে। যেটা প্রমোদ শুনেছিল। কে সেই ক্ষমতাবান লোকটা? শুনে কিন্তু রেগে যেও না। তোমাকেই মারার প্ল্যান করছে ওরা। আমাকে? না ভাই, এই গুলিটা ম্যাচও করে গেছে। মানেটা এই অভিজিৎ, এই গুলিটাও দয়ার বন্দুক থেকেই ছোড়া হয়েছে। আপনি তো অদ্ভুত কথা বলছেন। দয়া গুলি একটাই চালিয়েছিল আর বুলেট পাওয়া গেল দুটো। তাহলে এই দয়া স্যারের দ্বিতীয় গুলি কিভাবে এলো, যেটা কিডন্যাপারের লেগেছে? অভিজিৎ, দয়াকে কেউ ফাঁসাতে চাইছে। হ্যাঁ স্যার, এই কন্টেনার ইয়ার্ডে আমি নিজে দেখেছি। একটা কন্টেনারে গর্ত ছিল, তার মধ্যে বুলেটের শেলও পেয়েছি। ওখানেই বসে কেউ কিডন্যাপারকে গুলি করেছিল। কিন্তু তোমরা কি করে বলতে পারো যে গুলি অন্য কেউ চালিয়েছে? রক্তের দাগ থেকে যেভাবে রক্তের ছিটে ওখানে পড়েছিল তাতে এটা পরিষ্কার যে দয়া গুলি চালায়নি, বরং দয়ার অ্যাঙ্গেল থেকেই কেউ অন্য অ্যাঙ্গেল থেকে গুলি চালিয়েছিল, হয়তো 23 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে। আর সেটা কে হতে পারে খোঁজ নিয়ে দেখতে হবে। কে এসেছিল ওখানে সেটা জানার জন্যই আমি পঙ্কজকে পাঠিয়েছি, কিন্তু এখনো অব্দিও এলো না, আর ওর ফোনটাও বন্ধ রয়েছে। হ্যাঁ বলুন। হোয়াট? কি এসব হলো কি করে? তোমরা ওখানে ছিলে না? কি হয়েছে স্যার? দয়াকে কেউ আঘাত করেছে, ছুরি পর্যন্ত মেরেছে। হোয়াট? ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তাহলে চলুন স্যার। না অভিজিৎ, জিলার সাহেব বলেছেন যে ওখানে যেন আমরা না যাই। দয়ার জ্ঞান ফেরেনি, তবুও স্টেবল আছে। যেই ওর জ্ঞান ফিরবে ওরা আমাকে ইনফর্ম করবে।
যত হাসার হাস, তোর আর বেশি দিন বাকি নেই। এসে নে। আরে ভাই, তোদের সিআইডির এটাই প্রবলেম জানিস তো, ভীষণ বেশি বকবক করিস। সব শেষ হয়ে গেছে, তবু তোদের সাহস কমেনি। মৃত্যুর মুখে দাঁড়িয়েও বড় বড় কথা বলছিস। এই স্বভাব না মরার আগের মুহূর্ত অবধি যাবে না, বুঝেছিস? আচ্ছা, তাহলে আমি নিঃশ্বাসটাই বন্ধ করে দিই। আমাকে যে ফলো করে তাকে আমার একদম পছন্দ হয় না। কোনো অপরাধী, বুদ্ধিমান অপরাধী, নিজের পেছনে কোনো প্রমাণ ছেড়ে যায় না। প্রমাণ তো তুই ওখানেই ফেলে এসেছিলি। তুই গিয়েছিলিস না ওখানে, ওই আড়ে? তাহলে তোরা কান ধরতে গিয়ে মাথা পর্যন্ত পৌঁছে গেছিস। মিস্টেক, অনেক বড় মিস্টেক। কোনো ব্যাপার না, ভুলটা না হয় শুধরে নিচ্ছি। মরার আগে কোনো শেষ ইচ্ছে? তুই দয়া স্যারকে ফাঁসিয়েছিস। ভেরি সিম্পল। আমি কন্টেনারে লুকিয়েছিলাম, ওর মধ্যে থেকে আমি এমন একটা হোল বানিয়েছিলাম যেটা দিয়ে আমি সবকিছু পরিষ্কারভাবে দেখতে পারি, কে কি করছে, বুঝলি? দয়া তো এটা জানতোই না যে ওর ঠিক পিছনের কন্টেনারে আমি লুকিয়েছি। স্যান্ডি এটা ভেবেছিল যে দয়াকেও ব্যস্ত রাখবে আর আমি দয়াকে গুলি করে দেবো, কিন্তু স্যান্ডি তো এটা জানতোই না যে ও বেচারা। খুব স্মার্ট না? একটা প্রশ্নের উত্তর দে। চল বল বল। আরে জিজ্ঞেস কর, শুরু কর। দয়া স্যারের বুলেট কোথা থেকে পেলি তুই? খুবই সহজ ছিল। ফায়ারিং রেঞ্জ থেকে আমরা একটা বুলেট একই আমার পার্টনার আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। স্যার, দয়া স্যার কেমন আছেন? এখন দয়া ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। দেখো অভিজিৎ, খুব বড় প্ল্যানিং করেছিল ওরা দয়াকে ফাঁসানোর জন্য। হ্যাঁ স্যার, আর এই কিডন্যাপিংটা ওই প্ল্যানেরই একটা পার্ট। আর ওরা স্যান্ডিকেও ডাবল ক্রস করেছে। ওকে বলেছিল দয়াকে মারতে, আর ওকেই মেরে দিয়েছে। তাহলে কি তুমি বলতে চাইছো ওই কিলারের কাছে দয়ার গানের গুলি ফায়ারিং স্পটে পাওয়া গেছে? হ্যাঁ স্যার, কিন্তু স্যার ও দয়া স্যারের গুলি ফায়ার করেনি স্যার, নিজের গুলি ফায়ার করেছিল স্যার। সেটাই তো বুঝতে পারছি না, ওই গুলি দয়ার গান থেকে চলেনি, তাহলে দয়ার গুলি ওই লাশের গায়ে ঢুকলো কি করে? স্যার, গুলি চেঞ্জ করা হয়েছে। কিডন্যাপারের গায়ে যে গুলি ছিল সেটাকে বের করে সেই জায়গাতে দয়ার গুলি রেখে দেয়। কিন্তু স্যার, লাশটা তো কন্টেনার ইয়ার্ড থেকে সোজা ফরেনসিক ল্যাবে এসেছিল, তাহলে গুলি বদল হলো কখন এবং কোথায়? রাস্তায় ফেডরিক, গুলি রাস্তায় বদলানো হয়েছে, অ্যাম্বুলেন্সের ভেতরে। সাহেব 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 সাহেব, ওই কাজটার জন্য আমি তার টাকা পেয়েছিলাম সাহেব। আমাকে বলেছিল যে রাস্তার মধ্যে শুধু 5 মিনিটের জন্য গাড়ি থামাতে, তাই আমি জুস খাওয়ানোর জন্য ড্রাইভারকে নিচে নিয়ে গেছিলাম সাহেব। মিলি কোথায়? কোথায় মিলি? স্যার, আমরা ওকে খুঁজছি, ও ফোনও ধরছে না। ওর রুমটা কোথায়? হ্যাঁ, ওই উপরে। কিন্তু অফিসার হয়েছেটা কি? মিলি সবাইকে বোকা বানিয়েছে। ও স্যান্ডিকে কোনোদিন ভালোই বাসেনি, বরং এই পুরো কিডন্যাপিং এর পিছনে ওরই হাত আছে। স্যার, এই ছবি মিলির ঘরে ছিল। এ তো আকাশ আর হিতেনের ফটো, যারা দয়াকে আঘাত করেছিল জেলের মধ্যে। কিন্তু স্যার,
একটা কথা মাথায় ঢুকছে না, এই দুজনের ছবি মিলির ঘরে এলো কি করে? অভিজিৎ, এর একটাই মানে দাঁড়ায় যে পুরো প্ল্যানটা দয়াকে শুধু জেলে পাঠানোর উদ্দেশ্যে নয়, বরং জেলের ভেতরে দয়াকে কিভাবে মেরে ফেলা যায়। তার মানে স্যার দয়াকে এখনো কেউ মেরে ফেলতে পারে, ওর উপরে আবার আক্রমণ হতে পারে। সরি এসিপি স্যার, যতক্ষণ না উপযুক্ত প্রমাণ আপনারা আনছেন দয়াকে ছাড়তে পারবো না। স্যার স্যার ওকে কেউ মেরে ফেলতে চাইছে স্যার, ওকে ফাঁসিয়ে জেলে পাঠানোর প্ল্যান ছিল। দেখো, আমরা যেটা করছি এখন সব আইন অনুযায়ী করছি, আর সেটা দয়ার পক্ষেই করছি। স্যার, আইন অনুযায়ী এ সমস্ত করলে অনেক দেরি হয়ে যাবে। একটা হামলা হয়ে গেছে স্যার, ও জীবন আর মৃত্যুর সঙ্গে লড়ছে। এসিপি সাহেব, আপনি একজন সিনিয়র অফিসার, আপনি খুব ভালোভাবে জানেন প্রোটোকলের নিয়ম অনুসারে আমরা আমাদের নির্ণয় বদলাতে পারি না। স্যার কিন্তু আই এম সরি এসিপি সাহেব, প্লিজ। স্যার, হ্যাঁ স্যার, স্যার মিলির ফোন বন্ধ আসছে। ও কোথায় আছে, কি করছে কেউ জানে না, কিন্তু আমরা শহর থেকে বাইরে যাওয়ার সমস্ত রাস্তা ওর জন্য বন্ধ করে দিয়েছি। স্যার যা করার তাড়াতাড়ি করতে হবে। একবার ওকে অ্যাটাক করেছে, এবার কিন্তু ওকে মেরেই ফেলবে ওরা। তাহলে অভিজিৎ, আমরা সেটাই করব যেটা আমরা নিজেদের জন্য করি। আই এম সরি স্যার, ভিজিটিং টাইম শেষ হয়ে গেছে, আপনাদেরকে বাইরে যেতে হবে। আমি পেশেন্টের ব্যান্ডেজ চেঞ্জ করব। এই পাহাড়, এই ঝর্ণা, এই পাতা আর প্রজাপতি। ম্যাডাম, আজকে আপনি কার করবেন মন চুরি? আরে বাহ, কি বলে দিলেন! বাহ, দারুণ দারুণ। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। ভালো লাগলো খুব আপনার? ভালো লাগলো। আরো কিছু বলুন। মরার বয়স হয়ে গেল আর আপনি শায়রি করছেন? মুখ খুলুন জেঠু। আরে ম্যাডাম, আর কদিনই বা বাঁচবো আমি বলুন তো? আর যে কয়েকটা দিন বাকি আছে সেগুলো নয় আনন্দেই কাটাই, কি বল? খুব ভালো। আরে কি করলেন সিস্টার, আপনি ওনার মুখে থার্মোমিটার গুঁজে দিলেন। কত সুন্দর সুন্দর কথা বলছিলেন, আর সবে তো শুরু করেছিলেন। আরে আঙ্কেল, ভালোই হয়েছে ওকে চুপ করিয়ে দিয়েছে। এমনিতে তো মরেই যেত, না হলে আমি নিজেই ওর গলা টিপে চুপ করিয়ে দিতাম ওকে। আরে আরে চুপ। রাগ করো না ভাই, বাঁচা আর মরা তো উপরওয়ালার হাতে রয়েছে। আমরা তো শুধু কাঠের পুতুল, ভগবান তো আমাদের দিয়ে শুধু খেলিয়েই যাচ্ছে। আরে কি ভালো, কি ভালো। আরে তোমার যদি ভালো না লাগে তুমি কান বন্ধ করে শুয়ে পড়ো, আমার খুব ভালো লাগছে, আমাকে শুনতে দাও। আরেকটা বলুন, আরেকটা বলুন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এবার শুরু করি। চাঁদ লুকিয়ে রয়েছে মেঘের মধ্যে। এই পালাও পালাও, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও সবাই, হসপিটালে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে খুনি তার খেলা শুরু করে দিয়েছে। অভিজিৎ, অভিজিৎ, হ্যাঁ স্যার। ওরা তোর রুমে আগুন লাগিয়েছে। স্যার এগুলো ইচ্ছে করেই করেছে। আমি থালুকাকে মেন গেটে দাঁড় করিয়ে দিয়েছি, ব্যাক গেটেও কাউকে দরকার। পুরবি তুমি এখনই পিছনের গেটে যাও। আরে অভিজিৎ, হ্যাঁ স্যার। দয়ার খেয়াল রাখো, তার সঙ্গে থাকো। এই
কে তুমি? কোথায় আসছো? আসলে কি আমি কি কি এদিকে কি? না আসলে আগুন লেগেছে না, তাই ভাবলাম যে এদিক দিয়ে রাস্তা এদিকে আছে কোনো রাস্তা নেই, যাও নিচে যাও, চলো নিচে যাও। ওকে। আমি তোমাদের দুজনকে আধ ঘন্টার সময় দিচ্ছি, তাই এই আধ ঘন্টার মধ্যে সম্পূর্ণ সত্যিটা তোমাদের মুখ থেকে শুনতে চাই। বলো, কে পাঠিয়েছে তোমাদের দয়াকে মারার জন্য? বলো। সাহেব, আধ ঘন্টা দিন বা পুরো দিন দিয়ে দিন, কিন্তু এখান থেকে কিচ্ছু বেরোবে না। কিন্তু ওকে মারার জন্য তো আমাদের বলা হয়েছিল। এমনটা নয় তো, এদেরও দয়াকে মারার জন্য টাকা দেওয়া হয়েছে। আমরা আমাদের বাকি টাকাটা পেয়ে যাব তো? মনে হচ্ছে কোনো ষড়যন্ত্র, খোঁজ নিতে হবে। তাহলে কি বলছিস কাঁকড়া? আমাদের আসল উদ্দেশ্যটা তাহলে এবার বলে দেওয়া যাক জেলার সাহেবকে। এই মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? জেলারকে যদি বলে দিই তাহলে পুরো প্ল্যানই ফেল হয়ে যাবে। আচ্ছা, তাহলে হিতেন আর আকাশের মৃত্যু তো এবার শুধু সময়ের অপেক্ষা, আর বাঁচবে না। দাঁড়া, আরে বাবা রে। তোমরা কারা? আমাদের মারবি? তোরা জানিস আমরা কে আর কি করতে পারি? ওরে বাবা রে, মরে গেলাম। ওরে বাবা। তোর নাম আকাশ আর তুই হিতেন। তোমরা দুজনে একেবারে অকম্মা ঠেকি। একটা ছোট কাজও তোমাদের দ্বারা হয় না, আর তাই আমাদের আসতে হলো, বুঝেছ? এবার আমরা দুজন করব তোমাদের দুজনের কাজ। এই যে ছড়িয়ে 56 করেছো না, সব আমাদের ঠিক করতে হবে। কিন্তু আমাদের তো দয়াকে মেরে ফেলার জন্য বলা হয়নি, শুধু আঘাত করতে বলা হয়েছিল। এই চুপ কর, পাগল নাকি? কি বলছিস কি? হ্যাঁ হ্যাঁ, সত্যি তো বলছি। ওদের বলছিস কেন? আরে একই কাজ আমাদেরকেও দিয়েছে, এদেরকেও দিয়েছে। টাকা তো দিয়েছে। হ্যাঁ, আর যদি আমরা বাকি টাকাটা না পাই তাহলে? কি টাকা দেবে না? আমি কি ছেড়ে দেবো? কিন্তু এদের বলছিস কেন? সরে যাও, সরে যাও সবাই, সরে যাও, পেছনে চলে যাও, তাড়াতাড়ি সরে যাও। হ্যালো, হ্যাঁ পঙ্কজ, কি বললো তুমি? কি হলো? কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আচ্ছা, আঘাত পেয়েছি, হাঁটতে উঠুন পারছি না। তাড়াতাড়ি আসুন। সারিকা, শোনো, একে দেখো তো, ওর পায়ে লেগেছে, ওকে বাইরে নিয়ে যাও। আসুন আসুন, আমার সাথে আসুন। অভিজিৎ, অভিজিৎ, তুমি এখানে কি করছো? দয়ার কাছে কে আছে? স্যার, একজন মহিলা লেগেছিল, ওনাকে আমি নিয়ে আসছিলাম। দয়ার কাছে একজন গার্ড আছে কিন্তু স্যার। অভিজিৎ, পঙ্কজ এক্ষুনি ফোন করে বললো আমাকে দয়ার উপর যে হামলা করবে সে বাইরে থেকে আসবে না, আগে থেকেই হসপিটালে আছে।
হলো কেদার বাবু, দরজা খুলছে না নাকি? তুমি ছুরিটা খুব ভালো চালাও, কিন্তু আফসোস এই শিল্পটা আজ কাজে লাগলো না। ছেড়ে দাও আমাকে, আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। কবিতা শেষ, গল্প শুরু। দয়াকে কেন মারতে চাইছিলি? কারণ ও আমার বউ আর আমার মেয়েকে মেরেছে। আমার বউ আর আমার মেয়ে আত্মহত্যা করেছে। ও যদি আমাকে জেলে না পাঠাতো তাহলে ওরা কিছুতেই এটা করতো না। অপরাধ করলে শাস্তি তো পেতেই হবে, তাই না? অনেক বড় প্ল্যানিং করেছিলি না তুই? বাচ্চাটাকে কিডন্যাপ করালি, কন্টেনার ইয়ার্ডে গুলি চালালি, আর দয়াকে ফাঁসানোর জন্য গুলিটাও চেঞ্জ করে দিয়েছিলি। ওই বাচ্চাটা কোথায়? ওই বাচ্চাটা কোথায় যাকে তুমি কিডন্যাপ আছে করেছো? কোনো আপনজনের কাছে। কে হয় তোমার সেই আপনজন? বলবো না। যদি আমার সেই আপনজন জানতে পেরে যায় যে আমাদের প্ল্যান ফেল করে গেছে তাহলে ও বাচ্চাটাকে মেরে ফেলবে। আর যদি ওই বাচ্চাটার কিছু হয় না তাহলে আমি তো। অভিজিৎ, গত 1 মাস ধরে মিলির ফোন এই স্পটেই দেখা যাচ্ছে। বাচ্চাটাকে এখানেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে। স্যার, এই মিলি আবার ওই কেদারের কোনো আপনজন নয় তো, যার ব্যাপারে ও আমাদের বলছিল? হতে পারে ফ্রেডি। ওনাদেরকে বলো গাড়ি থেকে বাইরে না বেরোয়। আপনারা প্লিজ গাড়িতেই বসুন, প্লিজ। স্যার, বোম। মিলি দাঁড়াও, মিলি পালাবে না। বাচ্চাটাকে, বাচ্চা পড়ে যাবে, বাচ্চাটাকে আমাদের দিয়ে দাও। আমাকে বাধা দিও না, আমি বলছি আমাকে যেতে দাও, না হলে আমি বাচ্চাটাকে ফেলে দেবো। দেখো তুমি যা করছো খুব ভুল করছো। ঠিক আছে,